উপাচার্যের বিষয়ে উপাচার্য কিভাবে নিয়োগ হয় না হয়, ধরুন যদি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড না ঠিক আছে, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড চেক করারও বিষয় হয়, তাহলে এই সরকারের সময় নিশ্চয়ই এই সরকারের তো কোনো পার্টি নেই, হয় বিএনপি, জামাত, নাইলে এবি পার্টি, ওনাদের যদি থাকে আমি জানি না আছে কিনা, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এদের যাদের আছে তাদেরই, অর্থাৎ অভ্যুত্থানের পক্ষে যে সমস্ত শক্তি, সেই শক্তির মধ্যে থেকেই যারা যারা মূলত ফেসিবাদ বিরোধী মানুষ, তাদেরকেই বিভিন্ন জায়গায় পদায়ন করার চেষ্টা করা হবে হয়তো। এটা আমি জেনারেল বলছি। আর আপনি ডাকসু ইলেকশনে বা জাকসু ইলেকশনে সরকারের দায়িত্বের কথা বলছেন, ডেফিনেটলি সরকারের তো কিছু দায়িত্ব ছিলই। সরকারের দায়িত্বের মূল বিষয়টি হচ্ছে সরকার এখানে আয়োজক যে সংস্থা নির্বাচনের, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেই বিশ্ববিদ্যালয় প্রশাসন যত ধরনের সহযোগিতা চেয়েছে সব আপনি খুব সিরিয়াসলি খেয়াল করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটা সর্বমহলে প্রশংসিত হয়েছে। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনও যদি আপনি দেখেন, অনেকগুলি মিসম্যানেজমেন্টের বিষয় উঠে এসেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্বলতা, যেগুলিতে এমন এমন দুর্বলতা নিয়ে আলোচনা হয়েছে যেগুলিতে সরকারের সরাসরি হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। একটি জায়গাতেও ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়নি, একটিতেও না। এখানে আমরা যত যাই বলি না কেন, আমাদের রাজনীতিতে গুণগত যে পরিবর্তনের কথা আমরা আকাঙ্ক্ষা আমরা দেখি, আমরা কিন্তু এটা খেয়াল করেছি। প্রত্যেকেই অনেক কিছু বলেছে, কেউ কিন্তু কারোর উপর হামলা করেনি, কেউ কারোর উপর আগ্রাসী হয়নি, কেউ চিন্তা করে নাই যে 1 বছর আগে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যারা ফেসিবাদকে আমরা সরিয়েছি তারা আমরা নিজেরা সংঘর্ষে লিপ্ত হবো, সেটা কেউ হয়নি। সেটা অত্যন্ত ইতিবাচক একটি দিক। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ডিপার্টমেন্টের একটি সাবজেক্টে বা একটি ক্লাসের যে ক্লাস ক্যাপ্টেন কে হবে, সেটা নিয়ে কিন্তু ওই ক্লাসের বাইরে কোনো অন্য কারো উত্তেজনা নেই। একইভাবে ডাকসু ইলেকশন বা জাকসু ইলেকশন বলেন, এগুলি নিয়ে ওই ক্যাম্পাসের বাইরে উত্তেজনা থাকার কথা ছিল না। যদি এই নির্বাচনটা প্রতি বছর হতো, যেহেতু আমাদের দেশে নির্বাচন জিনিসটাই ডিজিঅ্যাপিয়ার হয়ে গেছে, নির্বাচন জিনিসটা আমাদের সামনে হাজির হয়েছে দীর্ঘ বছরের পর বছর। গ্রামের কৃষক তার কাছে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী সংসদের নির্বাচন আবেদন তৈরি করেছে। কেন করেছে? কারণ মানুষ তো দীর্ঘদিন ভোট দিতে পারেনি, এবং মানুষ যে ভোট দেওয়ার জন্য উন্মুখ, এটার প্রতিফলন কিভাবে হচ্ছে আপনি দেখুন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় 80%, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রায় 70%। এই যে ভোট কাস্ট হওয়া, এইটা একটা বড় ধরনের ইঙ্গিত করে আগামী জাতীয় নির্বাচনে মানুষ কিভাবে রেসপন্স। রেজাল্টটাকে আমি জানি না আপনি যদি উত্তর দিতে চান, যে রেজাল্ট আমরা দেখলাম, এই রেজাল্টটার প্রতি আপনার কোনো ইন্টারপ্রিটেশন বা কোনো কমেন্ট? ইন্টারপ্রিটেশন এখানে আমার পক্ষ থেকে বা আমার পজিশন থেকে বলা খুব মুশকিল, তবে আমরা এতটুকু বলতে পারি প্রশ্নটা খুব সুন্দর ছিল। উত্তর কেমন হয়েছে সেটা যারা এই প্রশ্নের লিখিত উত্তর দিয়েছে তারা জানে, সেই জায়গায় যাব না। যারা ভোট বেশি পেয়েছে তারা জিতেছে, সেটাই আমরা দেখেছি। কেন সেটা পলিটিক্যাল পার্টিগুলি মূল্যায়ন করবে, এই জায়গাটা শুধু আমি আপনাকে, যেহেতু আমি এখন সরকারকে প্রতিনিধিত্ব করি, আমি কিন্তু সরকারের এই পজিশনে এসেছি সাংবাদিকতা থেকে। আমি দীর্ঘদিন পলিটিক্যাল জার্নালিজম করেছি। একটা জিনিস কি, 5 আগস্ট পূর্ববর্তী রাজনীতির সঙ্গে 5 আগস্ট পরবর্তী রাজনীতিতে যদি আমরা একই ধারায় বসে থাকি, এটা আমাদের রাজনীতির জন্য, জাতির জন্য একটা বিপর্যয়ের কারণ হবে। বাংলাদেশ রাষ্ট্রের এখন পর্যন্ত যত অর্জন, সব অর্জন পলিটিশিয়ানদের হাত ধরে। আপনার এই দেশে সবচেয়ে বেশি যাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করা হয় তারা সব পলিটিশিয়ান। ওই ক্রিটিসাইজটা মানুষ করেই কারণ তাদের কাছে প্রত্যাশাটা বেশি। সুতরাং 5 আগস্ট পরবর্তী সময়ে এসে যদি আপনি রাজনীতির ধ্যান ধারণা 5 আগস্ট পূর্ববর্তী সময়ে রেখে দেন, তাহলে আপনাকে পস্তাতে হবে, সেটা যেই হোক। আমি একটা কুইক প্রশ্ন আপনাকে, একটু আমরা আরেকটু অন্য একটা প্রসঙ্গে যাই। জুলাই সনদের আলোচনাটা হচ্ছিল, এখন বাস্তবায়নের পর্যায়ে। সেখানে আমরা জুলাই সনদ ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি, তিনি প্রফেসর আলী রিজা, আমারও শিক্ষক, গতকাল স্যার বলেছেন যে যদি ঐকমত্যে পৌঁছানো যায়, দেশে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয়, দেশের নিরাপত্তার একটা আশঙ্কা উনি করছেন, নিরাপত্তা বিঘ্নিত হবে। নিশ্চয়ই আপনি দেখেছেন তো। এবং যদি ঐকমত্য পৌঁছানো না যায়, তাহলে এটি সরকারের উপর ওনারা ছেড়ে দেবেন। তো আপনারা কি মনে করছেন, আপনি যেহেতু সরকারকে প্রতিনিধিত্ব করেন কোনো না কোনো ফ্রন্টে, তো আপনার কি মনে হয় রাজনৈতিক দলগুলো আসলে ঐকমত্যে পৌঁছাতে পারবে? আপনারা যতখানি আপনারা ফোর্স করছেন। আজকে আপনি আপনার আলোচনাটা যেখান থেকে শুরু করেছিলেন, আপনি বিএনপি স্ট্যান্ডিং কমিটি মেম্বার জনাব সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্য দিয়ে শুরু করেছেন। আমি জানি না ঠিক এটা উনি এই বক্তব্যটা ওনার সম্ভবত বাইরে এসে প্রেসে বলা, এটার ইন্টারপ্রিটেশনটা কীভাবে হচ্ছে আমি জানি না। কিন্তু জনাব সালাউদ্দিন আহমেদ আজকে যখন ঐকমত্য কমিশনের মিটিংয়ে কথা বলছিলেন, সে সময় আমি নিজে উপস্থিত ছিলাম, ফুয়াদ ভাই উপস্থিত ছিলেন। আজকে যে কজন পলিটিশিয়ান ওখানে বক্তব্য দিয়েছেন এবং যে সমস্ত পলিটিশিয়ানরা ওখানে উপস্থিত ছিলেন, প্রত্যেকের বডি ল্যাঙ্গুয়েজকে যদি আপনি রিড করতে পারেন, প্রত্যেকের বক্তব্যের মর্মার্থ যদি আপনি ধরতে পারেন, তাহলে আমি নিশ্চিত যে আমরা কোনো এইরকম কোনো সংঘাতময় বা এর সাংঘর্ষিক কোনো অবস্থা দেখি না যেটা জুলাই সনদ বাস্তবায়নের পথে বাধা। আমি আপনাকে এতটুকু শুধু বলি, নিশ্চিত করে বলি, বাংলাদেশের পলিটিশিয়ানরা যারা এখন নানান ফর্মে সক্রিয়,
এরাই সবচেয়ে বেশি বাংলাদেশপন্থী মানুষ। এই বাংলাদেশ পন্থার মধ্যে তাদের নিজ নিজ রাজনৈতিক দূরত্ব নৈকট্য থাকতে পারে, কিন্তু এরা নিশ্চয়ই বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থে, বাংলাদেশের সামনের সামগ্রিক গণতান্ত্রিক অগ্রযাত্রার স্বার্থে এমন কোন অবস্থান নেবেন না যাতে করে বাংলাদেশ বিরোধী শক্তি কোনোভাবে সুযোগ পায়। সেই জায়গায় প্রত্যেকটি পার্টি দারুণভাবে সচেতন, এবং আমাদের প্রধান উপদেষ্টা দেখলাম রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বক্তব্যের ক্ষেত্রে খুবই আশ্বস্ত। সরকার আশাবাদী যে পলিটিক্যাল পার্টিগুলি খুব অল্প সময়ের মধ্যে এমন ঐক্যমত্যের মধ্যে পৌঁছাবে যাতে করে জুলাই সনদ বাস্তবায়নের পথে কোনো বাধা না থাকে।